শিক্ষার্থীগণ, আজকে আলোচনা করব ফুলের বিবাহ গল্পটি। ফুলের বিবাহ গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুন্দর করে লেখক পরিচিতি দেওয়া আছে। আমি শুধু জন্ম এবং মৃত্যু সালটা বলবো, বাকি পরিচয় খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে নিবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। আমি গল্পটি এবার আলোচনা করব, কেননা গল্পটি আলোচনার জন্যই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে বঙ্কিমচন্দ্রের ফুলের বিবাহ গল্পটি সাধু ভাষায় রচিত হয়েছে এবং গল্পটি হচ্ছে আমাদের সনাতন সমাজের যে বিবাহ ব্যবস্থা ছিল কিংবা এখনও আছে, সেই বিবাহ ব্যবস্থার যে সংস্কৃতি, রীতিনীতি, সংস্কার কুসংস্কার নিয়েই এই ফুলের বিবাহ গল্পটি। তো এখানে ফুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সনাতন ধর্মের, হিন্দু ধর্মের যে বিবাহ রীতি আছে, হ্যাঁ, এগুলোকে। গল্পটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে কমলাকান্তের দপ্তর গ্রন্থের 9ম সংখ্যক লেখা। এটা লঘু রচনা। তো আমি গল্পটি এখানে আলোচনা করব হচ্ছে যে বৈশাখ মাস, বিবাহের মাস। বৈশাখ, আমরা জানি যে বৈশাখ মাস হচ্ছে বাংলা বছরের প্রথম মাস। হ্যাঁ, বাংলা বছর শুরু হয় যখন, প্রথম মাস বৈশাখ দিয়ে শুরু হয়। তো পুরাতন বছরের সব গ্লানি দুঃখ ভুলে গিয়ে নতুন বছরকে যে আহ্বান জানায়, এবং সেই মাসটাকে কি করা হয়েছে, বিবাহের মাস হিসেবে রাখা হয়েছে। কেননা নতুন মাসের সব কিছু যেন শুভ হয়, হ্যাঁ, এজন্য বিবাহের মাস এটাকে দেওয়া হয়েছে। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়ে একটি বিবাহ দেখিলাম। এখানে আমি বলতে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কি করলেন, পহেলা বৈশাখে নসিবাবুর বাগানে ফুল বাগান ছিল, সেখানে তিনি বসলেন, বসে একটা কি দেখলেন, ফুলের বিবাহ অনুষ্ঠান দেখতে পেলেন। ভবিষ্যৎ কন্যা বর কন্যাদিগের শিক্ষার্থ লিখিয়ে রাখিতেছি। ভবিষ্যতে বর কন্যা যারা হবে, বর এবং কনেদের জন্য তাদের যাতে কাজে লাগে, হ্যাঁ, তাদের অভিজ্ঞতার কাজে লাগবে, এই জন্য তিনি কী করলেন, লিখিয়ে রাখিতেছেন গল্পটি। তো মল্লিকা ফুলের বিয়ে, কার বিয়ে, মল্লিকা ফুলের বিয়ে। বৈকাল শৈশব অবসান প্রায়, মানে বৈকাল এবং শৈশব, অর্থাৎ মানব জীবনে তো বৈকাল্য থাকে এবং শৈশবও থাকে। অবসান প্রায়, শেষের দিকে কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল, অর্থাৎ বৈকাল শৈশব শেষ হলে যে মানুষ মেয়েরা যে বিবাহযোগ্য হয়, সে কথা এখানে তুলনা করা হয়েছে। কলিকা কন্যা মানে ফুলের কলি, কলিকা হচ্ছে ফুলের কলিকে উল্লেখ করা হয়েছে। তো কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। অর্থাৎ কন্যার পিতা বড়লোক নহে, কে, এই মল্লিকা ফুলের পিতা। মল্লিকা ফুলের যে বৃক্ষ আছে, ক্ষুদ্র বৃক্ষ, তিনি কি, কন্যা ভারগ্রস্ত। এই বৃক্ষে আবার অনেকগুলো ফুলও ফুটেছে, সব মেয়ে ফুল। তো তিনি কন্যা ভারগ্রস্ত কাকে বলা হয়, যে পিতার অনেকগুলো কন্যা বিবাহযোগ্য হয়ে আছে, সে পিতাকে বলা হবে কন্যা ভারগ্রস্ত পিতা। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটাও স্থির হয় নাই। সম্বন্ধের মানে বিবাহের কথা অনেকের সঙ্গে হইতেছিল, কিন্তু কোনোটাও ঠিক হয়নি, বিয়ে কারো সঙ্গে হয়নি। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অত দূরে নামিল না। মানে ক্ষুদ্র বৃক্ষের এখানে স্থলপদ্ম কি করলেন, নামিলেন না, মানে ক্ষুদ্র বৃক্ষের মেয়েকে স্থলপদ্ম বিয়ে করলেন না। কেননা স্থলপদ্ম কি, অনেক বড় উঁচু ঘর হয়ে নিচু ঘরে কি করবে না, আত্মীয়তা করবে না। তার জন্যে স্থলপদ্ম এখানে কি করলেন না, মল্লিকাকে বিয়ে করলেন না। এবং উদ্যানের স্থলপদ্ম নির্দোষ পাত্র, কিন্তু বিয়ে করলেন না, কারণ এই ক্ষুদ্র বৃক্ষ হচ্ছে
অতি নগণ্য এবং কি গরিব। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী, কন্যাকর্তা পিছাইলেন। জবা বিয়েতে মানে সম্মত ছিল, কিন্তু জবার রাগ বেশি। হ্যাঁ, এই ভয়ে কী করলেন, কন্যাকর্তা পিছাই গেলেন যে ওখানে বিয়ে দেওয়া যাবে না। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাক, প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অবস্থায় সময় ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সনদে উপস্থিত হইলেন। এরকম যখন বিবাহের কথাবার্তা আসতেছিল এরকম অবস্থায়, একখানেও বিবাহ স্থির হয় না, তো সেই সময় ঘটকরাজ আসলেন কোথায়, মল্লিকা বৃক্ষ সনদে উপস্থিত হলেন। মানে এই মল্লিকার যে বাবা বৃক্ষ আছে সেখানে উপস্থিত হলেন কে, ঘটকরাজ। ঘটকরাজ হচ্ছেন ভ্রমর। ভ্রমর সাধারণত ভীমরুলের মতো হয়, কালো কালো যাতে মাছি জাতীয়, বড় মাছি জাতীয়। তা এ হচ্ছে ভ্রমর, সে ঘটক। ঘটক কে হবে, যে কন্যাপক্ষ এবং ছেলেপক্ষের মধ্যে বিবাহটা ঘটিয়ে দেয়, তিনি হচ্ছেন ঘটক। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে। মানে মল্লিকা বৃক্ষের সনদে এসে তিনি বললেন যে মেয়ে আছে, গুণ গুণ গুণ। ভ্রমর তো গুনগুন করেই, বলতেছেন। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়ে সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বললেন, গুণ গুণ গুণ, গুণ গুণাগুণ, মেয়ে দেখিব। এবার মল্লিকা বৃক্ষ মানে মল্লিকার পিতা সবগুলো পাতা নাড়লেন এবং সায় দিলেন যে হ্যাঁ মেয়ে আছে। তো মেয়ে আছে, তাহলে মেয়ে দেখব। কে বললেন, ভ্রমর বললেন যে মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবকুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। মানে মল্লিকার বাবা এবার শাখা নত করিয়া মুদিত নয়নে, মানে চোখ বোঝা অবস্থা, অবকুণ্ঠনবতী মানে ঘোমটা টানা, ঘোমটা টেনে মুদিত নয়নে তাকে কন্যাকে দেখাইলেন। কাকে, ঘটককে দেখাইলেন বৃক্ষ। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 গুণ, দেখিতে চাই, ঘুমটা খোলো। ভ্রমর পুরো বৃক্ষকে প্রদক্ষিণ করিলেন এবং বললেন যে মেয়ে দেখতে চাই, ঘুমটা খোলো, গুণ গুণ গুণ। লজ্জাবতী কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড়ই লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। এখন কি বললেন, যে বৃক্ষ বললেন যে আমার মেয়েরা খুব লাজুক, একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। মেয়েরা লাজুক। হ্যাঁ, তারপরে হচ্ছে ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে কি করিতে বসিল। দেখা যাচ্ছে তো, কি করিতে বসিল মানে ভ্রমর এবার ভো করিয়া এখানে আর খানিকক্ষণ অপেক্ষা না করিয়া বৈঠকখানায় গিয়ে রাজপুত্রের সঙ্গে কি করিতে লাগলেন। এদিকে মল্লিকা ঠাকুরুন, সন্ধ্যা ঠাকুরুন দিদি আসিয়া তাহাকে কতবার বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘোমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। মানে যখন ভ্রমর ওইখানে রাজপুত্রের কাছে গেল, সেই সুযোগে সন্ধ্যা ঠাকুরানী দিদি, এখানে সন্ধ্যা ঠাকুরানী দিদি উল্লেখ করা হয়েছে সন্ধ্যাবেলাকে। সন্ধ্যাবেলাকে বলা হয়েছে সন্ধ্যা ঠাকুরানী দিদি। তিনি এসে কি করলেন, তার এই মল্লিকাকে বুঝাইতেছেন যে দিদি একবার ঘোমটাটা খোলো, হ্যাঁ, না হলে যে বর আসিবে না, তুমি আমার চাঁদ, লক্ষ্মী, সোনা, আদর করে যা বলতে হয়, হ্যাঁ বলতেছে। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়ে মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা। কলিকা অর্থাৎ ফুলের কলি। হ্যাঁ, তো ফুলের কলি মল্লিকাকে বলা হইতেছে। সে ঘাড় নাড়িল, মানে তার ইচ্ছা নেই, কতবার মুখ ঘুরাইল। হ্যাঁ, কিন্তু এবং পরে ঠান দিদি বলা হচ্ছে ওই সন্ধ্যা ঠাকুরানীকে। সন্ধ্যা ঠাকুরানী ঠান দিদি বলতে ঠাকুরমা যাকে বলা হয়, মানে দাদি ভাই। হ্যাঁ, তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। যখন তিনি সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে দেখার পরে সে কি করলেন, ঘটকালিতে মন দিলেন।
কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুণগুণা গুণ, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। তো এখানে কন্যার পরিমলে মানে সুগন্ধ, হ্যাঁ, কন্যার সুগন্ধে মুগ্ধ হইলেন ভ্রমর। মুগ্ধ হয়ে বললেন কি, কন্যা খুব গুণবতী এবং ঘরে মধু কত। এখানে মধু কত বলতে বোঝানো হচ্ছে যে আগে ছেলেদেরকে বিয়ে দিতে গেলে মেয়ের বাবাকে পণ দিয়ে আনা লাগতো, তো সেই কথা বলছে ভ্রমর যে ঘরে মধু কত। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন কড়াই গণ্ডায় বুঝাইয়া দিব। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ ঘটকালিটা। এখন কন্যাকর্তা ফর্দ দিতে বললেন, সব কিছু বুঝিয়ে দিবে ফর্দের মধ্যে। ফর্দ মানে লিস্ট, হ্যাঁ, যেখানে ধরো কোনো বাজারে যে লিস্ট করা হয় এইটা হচ্ছে ফর্দ। তো এরকম সেই যে যৌতুকটা আছে সেই যৌতুকের ফর্দ দেওয়ার কথা বললেন। ভ্রমর বলিলেন, গুণ গুণ গুণ, আপনার অনেক গুণ ঘটকালিটা। ঘটকালিটা বলতে ঘটক যে দুই পক্ষের মধ্যে বিয়েটা ঘটিয়ে দিবেন তার একটা পারিশ্রমিক, হ্যাঁ, তিনি তার যে পারিশ্রমিকটা পাবেন সেই পারিশ্রমিকটা কন্যাকর্তার কাছে চাইলেন। কন্যাকর্তা শাখা নাড়িয়ে সায় দিল, তাও হবে। ভ্রমর বলি, ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদ দান বড় গুণ, গুণ গুণ গুণ। এবার মানে বাকি রাখতে চাইল না, কিছু নগদ চাইল, কি ঘটকালির যে পারিশ্রমিকটা আছে সেটা। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হয়ে সকল শাখা নাড়িয়ে বলিল, আগে বরের কথা বলো, বরকে। আগে তুমি টাকা চাচ্ছ, পারিশ্রমিক চাচ্ছ, বরকে জানলাম না, দেখলাম না, শুনলাম না, তুমি আগে বরের কথা বলো তারপর। এই কথাই এখানে বোঝানো হচ্ছে। ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এখানে ভ্রমর সুপাত্রের কথা বলল, কিন্তু বলতে যে তার অনেক গুণ, গুণ দেখো থেমে বলা হয়েছে, মানে অনেক গুণ আছে ছেলের। এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়া এ সকল শুনিতেছিলাম। অর্থাৎ এখানে লেখক তিনি কি বলতেছেন যে যে সমস্ত কথাই ফুলের মধ্যে হচ্ছে এই কথাগুলো মানুষ শুনতে পাবে না, কিন্তু আমি কেবল শুনতে পাই। কী কারণে? দিব্যকর্ণ মানে দেবতাদের কর্ণের একটা মানে দৈব শক্তি আমি পেয়েছি আমার কর্ণে, এই জন্য আমি শুনিতে পাই। হ্যাঁ, তো লেখক এই কথা বললেন যে আমি দিব্যকর্ণ পাইয়েছি, এই জন্য শুনিতে পাই, মানুষ সেগুলো শুনতে পায় না। আমি শুনতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা চড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছেন। কুলাচার্য মানে কুলের যিনি আচার্য হয়, হ্যাঁ, কুলকে তার কালচারগুলো পরিচালনা করে, সেই কুলাচার্য কী করলেন যে পাখা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা করতে লাগলেন। বলিতেছি যে গোলাপ বংশে বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বলো সকল ফুলই ফুল, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, তাহারা স্বরূপিত। অর্থাৎ এখানে বলতেছে যে গোলাপ হচ্ছে অনেক বড় বংশের, হ্যাঁ, এরা হচ্ছে ফুলে মেল। যদি বলে যে সব ফুলে ফুল, কিন্তু তারপরে বলবো সব ফুলে ফুল হলেও গোলাপের বিষয়টা একটু ব্যতিক্রম, এরা বংশে অনেক বড়। হ্যাঁ, এরা বাঞ্ছামালির সন্তান, মানে নিজে নিজে যে বাঞ্ছামালি হচ্ছে নিজে নিজেই কি করে, মানে ফুল তৈরি করে। হ্যাঁ, বাঞ্ছামালি হচ্ছে নিজে নিজে ফুল ফোটাতে পারে, ভুল বললাম, যে ফুল ফোটাতে পারে এবং স্বহস্ত রোপিত হচ্ছে নিজের হস্তে যে রোপণ করতে পারে, তো সেই হচ্ছে বাঞ্ছামালির সন্তান এরা গোলাপ। হ্যাঁ, গোলাপের এত গৌরব। যদি বলো এই ফুলে কাঁটা আছে, কোন ফুলে বা কোন ফুলে নাই? বলা হলো যে কোন কুলে বা কোন ফুলে নাই। এখানে বলা হলো যে প্রত্যেক ফুলে কাঁটা আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে মানুষের বংশের প্রতিটা বংশে কোনো না কোনো দোষ আছে। কোন বংশে দোষ নাই? ছোট বংশ হোক বড় বংশ হোক, প্রতিটা বংশে কোনো না কোনো দোষ আছে, এই কথাটিতে একটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, যাই হোক, ঘটকরাজ কোনরূপ সন্দেহ স্থির করিয়া ভো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। এবার ঘটকরাজ মানে ভীমরুল
কি করলেন, ভ্রমর এবার করলেন যে কোনো রূপে সম্বন্ধটা স্থির করলেন, মানে বিয়ের যে পাকা কথা এটা স্থির হয়ে গেল। বউ করি উড়িয়ে গিয়ে গোলাপবাবুকে খবর দিলেন। হ্যাঁ, গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়ে নাচিয়ে হাসিয়ে হাসিয়ে লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। এবার তো গোলাপ বিবাহের কথা শুনিয়ে খুব আনন্দিত হইল এবং সে নাচিয়ে নাচিয়ে হাসিয়ে হাসিয়ে লাফাইতেছে। এবং লাফিয়ে খুব খুশির সাথে সে কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমরকে। ভ্রমর বলিল, আজিকালি ফুটিবে, মানে কলিতে আছে এখনো ফুটে নাই, আজিকালি ফুটিবে। আমরা প্রথমে পড়েছিলাম কি যে কি বৈকাল, অর্থাৎ বৈকাল ও শৈশব অবসান প্রায়। এখানে কি বলছে যে আজিকালি ফুটিবে, তার মানে বৈকাল এবং শৈশব শেষ হয়েছে, আজিকালি ফুটিবে, গোলাপ শুধু ফুটবে, মানে কলিতে আছে আজিকালি ফুটিবে। এই কথাটুকু বল। তো শিক্ষার্থীগণ, আমি আজকের এই পর্বটি এখান পর্যন্ত, এই আজিকালি ফুটিবে পর্যন্ত রেখে দিলাম। আর আগামীকালকে পরবর্তী পর্বটুকু বাকিটুকু নিয়ে আসবো। হ্যাঁ, তো তোমরা অবশ্যই বাকিটুকু দেখিও। আজকে এখান থেকে রেখে দিলাম, কেননা ভিডিওটি বড় হয়ে যায়। আর আমার এই চ্যানেলটিকে সফলতা পেতে গেলে অবশ্যই তোমাদের সহযোগিতার দরকার আমার। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এতটুকু আশা করব তোমাদের কাছে। ঠিক আছে।